গুড ইভিনিং সবাইকে। দীপাবলির অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো শ্রী ননী গোপাল দেবনাথকে নিয়ে। গতকালকে ননী গোপাল বাপু উনি ওনার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন যে বীর বিক্রম মাণিক্য উনি নাকি দেশ বিরোধী শক্তি। পড়ে শোনাচ্ছি, ডেসক্রিপশনও দিয়ে দেব। উনি যে কথাটা বলেছেন যে আজাদ হিন্দ ফৌজের 60,000 সেনার জন্য দেশ স্বাধীন হলো, তাদের নাম নেই ইতিহাসের পাতা। ত্রিপুরার যে বীর বিক্রম মাণিক্য রাইফেল এই আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে নাগাল্যান্ড ও মণিপুরে যুদ্ধ করল ব্রিটিশ সরকারের পক্ষ হয়ে, তাদের মুক্তি যথাযথ। এর বিরুদ্ধে ত্রিপুরা ও ভারতের জনগণ জাগবে। সময় হয়েছে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে একত্রিত হওয়ার। দেশ বিরোধী শক্তি বলতে কাকে বোঝাচ্ছেন? বীর বিক্রম মাণিক্য বাহাদুরকে দেশ বিরোধী শক্তি বলছেন? আপনি ভেবেচিন্তে বলছেন তো? যারা নোয়াখালী দাঙ্গা 1948 সময় আমাদের দেশে এসেছিল, বাংলাদেশ যখন স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে 1971 সনে রিফিউজি হয়ে আমাদের রাজ্যে এসেছিল, আমাদের দেশে এসেছিল, তাদের মুক্তি থাকতো না? যিনি আমাদের এই ত্রিপুরা রাজ্যটাকে ভারতের সঙ্গে যুক্ত করেছে, যার স্বপ্ন ছিল ওনার স্ত্রী কাঞ্চনপ্রভা দেবী সেই রাজার ইচ্ছা পূরণ করার জন্য আমাদের রাজ্যটাকে দেশের সাথে, ভারতের সাথে অন্তর্ভুক্ত করলো। ওনার মুক্তি না থেকে ওই রিফিউজিদের মুক্তি থাকতো? কি ভাবছেন আপনি? আপনার মতো লোক তো দেশ বিরোধী কার্যকলাপ করছেন আপনি। ত্রিপুরা পুলিশও দেখছে না আপনি কি করে যাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় তাকে আপনি দেশ বিরোধী বলছেন। আপনি জানেন বীর বিক্রম মাণিক্যকে? আপনি তো স্বঘোষিত ইতিহাসবিদ, স্বঘোষিত অর্থনীতিবিদ। আগে জানেন বীর বিক্রম মাণিক্য কে, ওনার কি অবদান এই রাজ্যের জন্য, তারপর না হয় বীর বিক্রম রাইফেল নিয়ে কথা বলবেন। যখন দেশ পরাধীন ছিল মশাই, শুনেন, আমরা যখন আধুনিক শিক্ষার কথা ভাবতে পারি না, যখন শিক্ষার কোনো প্রভাব আমাদের দেশে নেই, এই সেই বীর বিক্রম যিনি নারী শিক্ষার প্রসারের জন্য আগরতলা মেয়েদের জন্য আলাদা স্কুল খুলেছিল, স্বাস্থ্যের জন্য বর্তমানে যে জিবি হসপিটাল, আপনি যেখানে অসুস্থ হলে যান, ত্রিপুরা রাজ্যে যখন অন্ধকার ছিল, আগরতলা শহরকে আলোকিত করার জন্য তৎকালীন আমলে, তৎকালীন সময়ে উনি ইংল্যান্ড থেকে জেনারেটর এনেছিল আগরতলা শহরে রাত্রে আলো দেওয়ার জন্য। ত্রিপুরার প্রথম রাত্রিবেলা আলো সেই বীর বিক্রম এনেছিল। আজকে যে এয়ারপোর্ট, আপনি জান কি? আপনি যে কথা বলছেন তাহলে তো আপনি বীর বিক্রম এয়ারপোর্টে যাওয়ার কথা না, উনি যদি দেশ বিরোধী শক্তি হয়ে থাকে। এসব করবেন না। যাকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় তাকে আপনি দেশ বিরোধী শক্তির সাথে তুলনা করলেন। আর আপনার যে উক্তিটা ছিল, আপনাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি কি বলেছেন? বীর বিক্রম মাণিক্য রাইফেল আজাদ হিন্দ ফৌজের সঙ্গে নাগাল্যান্ড ও মণিপুরে যুদ্ধ করেছিল
ব্রিটিশ সরকারের পক্ষ হয়ে। আপনি নিজের ফেসবুকে যেটা লিখেছেন, আপনাকে আমি বলছি মশাই, শুনুন। ত্রিপুরা ছিল স্বাধীন দেশ, তখন ভারত স্বাধীন হয়নি। বর্তমান যে ভারতবর্ষ ছিল, বর্তমান যে ভারতবর্ষ বেশিরভাগটাই ব্রিটিশদের দখলে ছিল। বহু রাজাদের নিজস্ব শাসন করার জন্য তাদের নিজস্ব, যে ত্রিপুরার মতো যেমন যেমন গুর্খা বাহিনী ছিল, রাজপুত বাহিনী ছিল, বীর বিক্রম রাইফেল যেটা ত্রিপুরা রাইফেল নামে পরিচিত এমন ছিল। আর ত্রিপুরা রাইফেল বা বীর বিক্রম রাইফেল, যেটাকে বর্তমানে আসাম রাইফেল বলা হয়, ত্রিপুরা রাইফেল কোনদিন আজাদ হিন্দ ফৌজের সঙ্গে সরাসরি যুদ্ধ করেনি। আপনি যেটা বললেন ইতিহাসের, মণিপুর আর নাগাল্যান্ড, সেটা 1944 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের দ্বারা যে আজাদ হিন্দ বাহিনী নির্মিত হয়েছিল, তারা জার্মান বাহিনীর সঙ্গে মিলে ওই ইম্ফল আর কোহিমা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল। তখন ভারত ছিল পরাধীন। আর ওই সময় মনে রাখবেন, ওই সময় ভারতের শাসন ব্যবস্থা ইংরেজদের হাতে ছিল। ভারতের মসনদে তারা বসেছিল, ভারতের আইন ব্যবস্থা তাদের কাছে ছিল। ওই সময় কিছু রাজাদের যেমন নিজস্ব বাহিনী ছিল, যেমন রাজপুত বাহিনী, গুর্খা বাহিনী, তারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোহিমাতে, ইম্ফলে। হ্যাঁ, ব্রিটিশরা ত্রিপুরা রাজার কাছে সাহায্য চেয়েছিল যাতে ওই জার্মান বাহিনী বা আজাদ হিন্দ ফৌজ ত্রিপুরা রাজ্য দিয়ে ঢুকতে না পারে ভারতে। আর ত্রিপুরা স্বাধীন দেশ ছিল তখন। ওই ত্রিপুরা রাজা তার যে নিজস্ব যে জায়গা ছিল বা তার যে সীমানা ছিল, ওই সীমানার মধ্যে পাহারা বসিয়েছিল। ওই পাহারা থাকতো কে? বীর বিক্রম রাইফেল বা ত্রিপুরা রাইফেল নামে পরিচিত। কিন্তু কোনোদিন তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি আজাদ হিন্দ ফৌজের সঙ্গে, বা আজাদ হিন্দ ফৌজ কোনোদিন ত্রিপুরা আসেইনি। আজাদ হিন্দ ফৌজ ঢুকেছিল কোহিমা আর ইম্ফল দিয়ে। ওই রাজপুত বাহিনী, গুর্খা বাহিনী তারা যুদ্ধ করেছিল, কারণ তাদের কাছে অপশন ছিল না, তাদের কাছে রাস্তা ছিল না। তখন ভারতের ক্ষমতা ছিল ইংরেজদের কথাই তারা চলতে হতো, তাই যুদ্ধ করেছে। ভারতীয়রও বাধ্য হয়ে ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। কিন্তু ত্রিপুরা রাইফেল কোনোদিন জার্মান বাহিনীর সাথে, মানে আপনি যেটা বললেন যে নাগাল্যান্ড আর মণিপুরের উদাহরণ দিয়ে, সেটা হয়নি। ত্রিপুরা বাহিনী সেখানে যুদ্ধ করেনি। জেনে নিন আপনি, ত্রিপুরার নিজস্ব যে রাজারা তৈরি করেছিল, সেটা মাত্র ত্রিপুরার শাসন ব্যবস্থা বা রাজাদের যে দায়িত্ব ছিল সিকিউরিটি, প্লাস এখানে নিজস্ব যে আপনার আইন ব্যবস্থা ছিল সেটা মজবুত করার জন্য নিজস্ব রাইফেল বাহিনী ছিল, তার জন্য করেছিল। কিন্তু আপনি যেটা বললেন যে বীর বিক্রম নাকি মানে দেশ বিরোধী শক্তি, সেটা কি করে বলতে পারেন আপনি? আপনার বিরুদ্ধে তো অ্যাকচুয়ালি কি বলবো বলুন, নাসা লাগানো উচিত আপনাকে। সেটা ঠিক না। আপনি ভুল তথ্য পরিবেশন করবেন না। আমি যখন আমার রাজ্য স্বাধীন, আমার রাজ্য কেন বাইরের মানুষ ঢুকবে? সেটা আমি নিশ্চয়ই আমার রাজ্যকে সিকিউরিটি দেব, সেটা আমার দেওয়া দায়িত্ব, কর্তব্য। সেটা করেছে ত্রিপুরা রাজারও। কিন্তু আপনি যেভাবে বলছেন যে তাদের মূর্তি যত, কার মূর্তি থাকবে? রিফিউজিদের মূর্তি থাকতো। কি করেছেন আপনি বলুন না, আপনি ত্রিপুরা রাজ্যের জন্য কি করেছেন? সুতরাং
এসব ফালতু কথা বলে সমাজে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করবেন না। আপনি সমাজকে বিভাজনের দিকে নিচ্ছেন। আগেও দেখেছি আপনি ভুল তথ্য পরিবেশন করেছেন। তাই বলছি যে দেন, আপনি আপনার মতো করে দেন, কিন্তু ভুল তথ্য পরিবেশন করবেন না, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবেন না। ওই গৌরঙ্গ দাদু যেমন বাংলাদেশের পাকিস্তানের ইতিহাস নিয়ে আমাদের এখানে বলছে, আপনিও সেম ওনার এই উত্তরসূরি হিসেবে কাজ করছেন মনে হচ্ছে।